এখন আমরা দেখব ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন, যেটাকে শর্টে এনসিএফটি বলা হয়। এটা দেখো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি এটা ইন্ট্রোডিউস করে 31শে ডিসেম্বর 2009 সালে। এটা এমফাসাইজ করে যে টিচার এডুকেশন শুধুমাত্র নলেজ ট্রান্সমিট করবে না, তাছাড়া কি করবে, লার্নিং কে ফ্যাসিলিটেট করবে, ক্রিটিক্যাল থিঙ্কিং কে প্রমোট করবে, এনকারেজ করবে ক্রিয়েটিভিটি, এছাড়া আপহোল্ড করবে কনস্টিটিউশনাল যেগুলো ভ্যালুগুলো আছে। আর এই যে ফ্রেমওয়ার্কটা, এই যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশনটা, এটা কিন্তু খুব বেশিভাবে ইনফ্লুয়েন্স হয়েছিল ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এবং রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, যেটাকে শর্টে আরটিই অ্যাক্ট বলা হয়, 2009 সালে যেটা প্রকাশিত হয়েছিল, তার দ্বারা এটা প্রভাবিত হয়েছিল। দেখা যাক যে এই যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক টিচার এডুকেশন যেটা হয়েছিল, সেইটা কেন হয়েছিল, কি কারণে। দেখো, স্বাধীনতার পরবর্তীকালে যতগুলো কমিশন হয়েছে, বিশেষ করে ধরো কোঠারি কমিশন, তারপর হচ্ছে ন্যাশনাল পলিসি অন এডুকেশন, কিংবা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যে কমিটিটা গঠন হয়েছিল, এই সমস্ত কিছুতেই বলা হয়েছে যে টিচার এডুকেশনটাকে আরো বেশি কোয়ালিটিফুল করতে। তার কারণ হচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্স টিচার এডুকেশন অনেক কিছু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল। সেই সমস্যাগুলো কি, যে ওভার এমফোসাইজ হচ্ছিল থিওরিটিক্যাল নলেজের উপরে, আর লিমিটেড অপরচুনিটি ছিল কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ট্রেনিং এর ক্ষেত্রে। পুর ইন্টিগ্রেশন ছিল স্কুল এডুকেশনের সঙ্গে টিচার এডুকেশনের। তারপরে হচ্ছে ল্যাক ছিল কি রিফ্লেক্টিভ প্র্যাকটিসের ক্ষেত্রে। তারপরে ইনএডুকেট প্রিপারেশন ছিল ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে। আউটডেটেড ছিল হচ্ছে টিচিং মেথড গুলো। এছাড়া ইনসাফিসিয়েন্ট ইউজ ছিল হচ্ছে এডুকেশনাল টেকনোলজির ক্ষেত্রে। এই সমস্ত সমস্যা দূর করার জন্যই কিন্তু এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশনটা এসেছিল। এই ফ্রেমওয়ার্কটা তৈরি করার জন্য দুটো ধরনের কমিটি গঠন করা হয়েছিল। একটা ইনিশিয়াল ড্রাফট কমিটি, যেখানে কিনা প্রথমে দেখা হবে যে কি কি জিনিসগুলো থাকবে, কিভাবে এই ফ্রেমওয়ার্কটা তৈরি করা হবে, আর সেই সমস্ত জিনিসগুলো করার জন্য যে মেম্বারদের রাখা হয়, সে তারা ড্রাফটটা তৈরি করে বা খসড়াটা তৈরি করে। তার মধ্যে দেখো প্রফেসর সিএল আনন্দ, সে ছিল চেয়ারম্যান। তাছাড়া ছিল প্রফেসর এসবিএস চৌধুরী, তারপর হচ্ছে প্রফেসর ভিকে সাবরাওয়াল, তারপর হচ্ছে প্রফেসর শেষাদ্রি, প্রফেসর আর এস খান, প্রফেসর রাজা গণেশন, প্রফেসর এলসি সিং। এরা ছিল ড্রাফটিং কমিটিতে। তার পরবর্তীকালে এই যে ড্রাফটটা করা হয়ে গেল, তারপরে কি এনসিটি এর কাছে এই জিনিসটা দিয়েছে। দেওয়ার পরে কি করেছে, এনসিটি একটা রিভিশন গ্রুপ মেম্বার্স তৈরি করেছে, যে রিভিশন করবে যে যে জিনিসটা ড্রাফট হিসাবে এসছে এটা ঠিক আছে কিনা। আর ঠিক থাকলেও সেগুলোকে এডিটিং করার জন্য আরো একটা কমিটি গঠন করে। সেই কমিটিতে ছিল প্রফেসর শেষাদ্রি, যেটা আগেই দেখলাম, তারপর হচ্ছে প্রফেসর এ কে শর্মা, তারপর হচ্ছে প্রফেসর শ্যাম বি মেনন, আর প্রফেসর পুনম বাত্রা অ্যান্ড অঞ্জলি নানুভা। এই কয়জন নিয়ে কিন্তু এই মেম্বার কমিটিটা গঠন করা হয়েছিল। এবার দেখবো যে এর ভিশনটা কি ছিল, যে কেন এটা তৈরি হয়েছে, কিভাবে কি দেখতে চাইছে, যে এই যে ফ্রেমওয়ার্কটা তৈরি হবে তার ফলে কিরকম ধরনের টিচার হবে সেই জিনিসটা দেখো। সেখানে বলছে যে টু প্রিপেয়ার প্রফেশনাল, মানে তৈরি করবে প্রফেশনাল, পেশাগত এবং হিউম্যান টিচার। হিউম্যান টিচার মানে যে মানবিক টিচার তৈরি করবে, হু আর রিফ্লেক্টিভ প্র্যাকটিশনার, যারা কি হবে, যে তারা যে কাজটা করছে সেই কাজটা তারা যাতে নিজেরা প্রতিফলন করতে পারে, যে আমরা কি কাজ করলাম সেই রকম ভাবে যাতে ক্যাপেবল হয়। প্রমোটিং করতে কি কোয়ালিটি এডুকেশন ফর অল, এমন টিচার তৈরি করতে হবে যারা কিনা একই সঙ্গে মানবিক হয়, একই সঙ্গে তাদের নিজের কাজ নিজেদের অবলোকন করতে পারে, এবং কোয়ালিটি এডুকেশন যাতে দিতে পারে সমস্ত স্টুডেন্টদের। তাহলে এই টিচারদের কিরকম মানে গুণাগুণ গুলো থাকতে হবে। প্রথমটা হচ্ছে কি, তারা নলেজেবল হতে হবে। তারপরে তাদের কি হতে হবে, সেন্সিটিভ টু দ্য লার্নার্স নিড হতে হবে, লার্নারের কি চাহিদা তার প্রতি সেন্সিটিভ হতে হবে। সোশ্যালি রেসপন্সিবল মানে সামাজিক ভাবে দায়িত্বপূর্ণ হতে হবে। তারপরে কি ইনক্লুসিভ সেটআপে যে পড়াশোনা করাবে বা ইনক্লুসিভনেসটা কি সেই সম্বন্ধে তার একটা জ্ঞান থাকতে হবে। এথিক্যাল ব্যাপারগুলো, নৈতিক ব্যাপারগুলো তার থাকবে। তারপরে কি রিফ্লেক্টিভ প্র্যাকটিশনার, মানে আগেই বললাম যেটা কি, সে যে কাজ করবে সেই কাজটা যাতে সে নিজে আবার নিজের কাজের মধ্যে প্রতিফলন করতে পারে, সেটা ক্ষমতাটা তো থাকতে হবে। এছাড়া সে হবে লাইফ লং লার্নার, মানে সারা জীবন যাতে সে পড়াশোনার মেন্টালিটিটা তার থাকে। এইরকম টিচার কিন্তু তৈরি করার জন্যই কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশনটা তৈরি হয়েছিল।
এবার দেখবো যে এই কারিকুলাম ফ্রেমওয়ার্কের কি অবজেক্টিভস ছিল, মানে উদ্দেশ্যটা তার কি। প্রধান উদ্দেশ্য হচ্ছে দেখো ইমপ্রুভ করবে কি কোয়ালিটি, টিচার এডুকেশনের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য। তাছাড়া ডেভেলপ করবে কি প্রফেশনালি কম্পিটেন্ট টিচার, মানে যে পেশাগতভাবে যাদের মধ্যে সেই পারদর্শিতা আছে সেরকম টিচার তৈরি করবে। তাছাড়া কি এনকারেজ করবে রিফ্লেক্টিভ থিঙ্কিং, যেটা আগে বললাম যে যেটাই সে টিচার পাঠদান করুক না কেন সেই জিনিসটাকে সে আবার পুনরায় নিজের কাজটাকে ভেবে দেখার ক্ষমতাটা তার মধ্যে যাতে থাকে সেই বিষয়টা এনকারেজ করবে। তাছাড়া কি করবে ইন্টিগ্রেট করবে থিওরি, মানে যে থিওরিটা সে ক্লাসে পড়বে সেটাই যাতে ক্লাসরুমে প্র্যাকটিস করতে পারে সেই ব্যাপারটা দেখতে হবে। তারপরে কি প্রমোট করার জন্য কিসের চাইল্ড সেন্টার এবং ইনক্লুসিভ এডুকেশন। তাছাড়া কি স্ট্রেংথেনিং প্রফেশনাল এথিক্স, প্রফেশনাল পেশাগত যে সমস্ত মূল্যবোধ গুলো রয়েছে বা নৈতিকতাগুলো রয়েছে সেগুলো যাতে স্ট্রেংথেন হয় সেই জন্য কিন্তু এই ফ্রেমওয়ার্কটা হয়েছে। তাছাড়া কি প্রিপেয়ারিং টিচার্স ফর মাল্টিকালচারাল ক্লাসরুম, মানে বিভিন্ন দিক থেকে স্টুডেন্টরা আসছে, বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা আসছে, তারা তাদের যাতে পড়ানোর জন্য টিচার প্রিপেয়ার হতে পারে বা টিচার যাতে প্রিপেয়ার থাকে সেই ব্যাপারটা দেখতে হবে। তারপরে কি এনকারেজিং ইনোভেশন অ্যান্ড অ্যাকশন রিসার্চ, এছাড়া টিচাররা যাতে যেই নলেজটা তারা নিয়ে শিক্ষাক্ষেত্রে ঢুকলো সেইটুকুই যাতে সীমাবদ্ধ না থেকে তার সবসময় যাতে ইনোভেটিভ বিভিন্ন রকম জিনিসগুলো সে ভাবতে পারে কিংবা অ্যাকশন রিসার্চের মাধ্যমে বিভিন্ন রকমের সমস্যার সমাধান করতে পারে সেই ব্যাপারগুলো থাকতে হবে। তারপরে কি ইন্টিগ্রেটিং আইসিটি ইনটু টিচিং লার্নিং, এবং টিচিং লার্নিং ক্ষেত্রে শুধু চক অ্যান্ড টক না, একই সঙ্গে সঙ্গে কি আইসিটির ব্যবহার যাতে টিচাররা করতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু এই ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছিল। দেখো এই যে ফ্রেমওয়ার্কটার প্রধান যে গাইডিং প্রিন্সিপাল, মানে কোন নীতি নিয়ে এই ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছিল সেই নীতিগুলো হচ্ছে দেখো লার্নার সেন্টার্ড এডুকেশন যাতে প্রমোট করা যায় সেই জন্য কিন্তু এটা করা হয়েছে। তারপরে কি রিফ্লেক্টিভ প্র্যাকটিস, টিচাররা যাতে তাদের যা কিনা পড়াবে সেই বিষয়টা যাতে রিফ্লেকশন করতে পারে বা পুনরাবলোকন করতে পারে সেই দিকটা দেখতে হবে। তারপরে কি ইনক্লুসিভ এডুকেশন যাতে শিক্ষাক্ষেত্রে প্রমোট করা যায় সেই জিনিসটার জন্য কিন্তু এই ফ্রেমওয়ার্কটা তৈরি করা হচ্ছে। তাছাড়া কি ডেমোক্রেটিক ভ্যালুস, যেগুলো কনস্টিটিউশনে বলা হয়েছে যে ভারত হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, সেই যে ভ্যালুটা সেই ভ্যালুটা যাতে স্টুডেন্টদের মধ্যে আসে সেই জন্য টিচারদের সেভাবে যাতে প্রিপেয়ার করতে পারে সেই জন্য এই ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়। এছাড়া সোশ্যাল জাস্টিস, যাতে শিক্ষাক্ষেত্রে সমান অধিকার সবাই পায় সেই ব্যাপারটা দেখার জন্য কিন্তু এই টিচার এডুকেশনটা করা হচ্ছে বা টিচার এডুকেশনের ফ্রেমওয়ার্কটা করা হচ্ছে। তারপরে কি কনস্ট্রাকটিভ লার্নিং, মানে শিক্ষার কোনো গড় বিষয় না, প্রতিনিয়তই যে স্টুডেন্ট শিখছে সেই ব্যাপারটা কিন্তু রাখতে হবে, যে শেখা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা রাখার জন্য কিন্তু এই ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে। দেখো এই ফ্রেমওয়ার্কটার মেজর যে ফিচার্স গুলো মানে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে এটা ফোকাস করেছে প্রফেশনাল ডেভেলপমেন্টের উপরে, ইন্টিগ্রেশন করতে চেয়েছে কি এডুকেশনাল থিওরির সঙ্গে ক্লাসরুম প্র্যাকটিসে, স্ট্রং করতে চেয়েছে কি স্কুল ইন্টার্নশিপ প্রোগ্রামটাকে, চাইল্ড সেন্টার পেডাগজিটাকে এটা প্রমোট করতে চেয়েছে, কন্টিনিউয়াস যাতে অ্যাসেসমেন্ট হয় স্টুডেন্টদের সেটার ক্ষেত্রেও এটা জোর দিয়েছে। তাছাড়া কি কমিউনিটি পার্টিসিপেশন যাতে হয় সেটাও কিন্তু এটার মূল বৈশিষ্ট্য। তাছাড়া কি এনভায়রনমেন্টাল যাতে অ্যাওয়ারনেস স্টুডেন্টদের ক্ষেত্রে মানে স্টুডেন্ট টিচারদের ক্ষেত্রে হয়। তাছাড়া কি জেন্ডার সেন্সিটিভিটি যাতে থাকে, তারপরে কি ইনক্লুসিভ সেটআপ যাতে হয়, আর কি এডুকেশনটা যাতে হয়, তারপর হচ্ছে এডুকেশনাল টেকনোলজি যাতে স্টুডেন্ট টিচাররা শিখতে পারে, আর রিসার্চ ওরিয়েন্টেশন যাতে দেওয়া হয়, মানে স্টুডেন্ট টিচার থাকবে মানে যারা ভবিষ্যতে টিচার হতে চাইছে তাদের যাতে রিসার্চের জ্ঞানটা যাতে তাদের মধ্যে দেওয়া যেতে পারে সেই বিষয়টা কিন্তু এই ফ্রেমওয়ার্কের মধ্যে ছিল। তাছাড়া কি রিফ্লেক্টিভ টিচিং, মানে যেই টিচিংটা সে দেবে সেটা যাতে পুনরায় সে নিজের দোষ গুণ ভুল সবকিছু দেখতে পারে সেই ব্যাপারটা কিন্তু থাকার জন্যই কিন্তু এই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কটা তৈরি করা। এবার দেখে নিই যে মেজর রেকমেন্ডেশন অফ এনসিটি রিগার্ডিং কিসে টিচার প্রিপারেশন প্রোগ্রাম, টিচার প্রিপারেশন প্রোগ্রামের উপর এনসিটি কি বলেছে। প্রথম বলেছে দেখো যে রিফর্ম অফ টিচার এডুকেশন, টিচার এডুকেশন যে প্রসেসটা সেটাকে রিফর্ম করার কথা বা সংস্কার করার কথা বলেছে। কিভাবে কোয়ালিটি এডুকেশন দিতে হবে পিপল টিচারদের, তারপরে কি করতে হবে প্রফেশনালি কম্পিটেন্ট টিচার বানাতে হবে, আর কি রিডিউস করতে হবে গ্যাপ, কিরকম গ্যাপ থিওরি মানে স্টুডেন্টরা যেটা টিচার এডুকেশন ইনস্টিটিউশনে পড়ছে সেটা যাতে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে অর্থাৎ স্কুল এডুকেশনের ক্ষেত্রে সেটা যাতে প্রয়োগ করতে পারে। তাছাড়া কি ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম, মানে হচ্ছে টিচার এডুকেশন প্রোগ্রামকে ইন্টিগ্রেটেড বা সমন্বয়িত করতে হবে কি করে, কোহেরেন্ট কারিকুলাম করতে হবে, কিরকম কারিকুলাম যেখানে থিওরি এবং প্র্যাকটিস দুটোই থাকবে। তাছাড়া কি লঙ্গার প্রফেশনাল প্রিপারেশন করবে, মানে হচ্ছে এই যে প্রফেশনাল প্রিপারেশনটা সেটা যেন অনেক দিন ধরে হয় সেই জিনিসটা দেখতে হবে। তারপর কি ইন্টিগ্রেশন অফ থিওরি অ্যান্ড প্র্যাকটিস কি করে করবে সেটা, থিওরিতে দেখো থিওরিতে রাখার কথা বলেছে যে এডুকেশন সাইকোলজি রাখতে হবে, ফিলোসফি অফ এডুকেশন রাখতে হবে,
সোশিওলজি অফ এডুকেশন রাখতে হবে, তাছাড়া পেডাগজি মানে কিভাবে পড়াতে হয় সেই বিষয়টাও রাখতে হবে। একই সঙ্গে সঙ্গে কমিউনিটি এক্সপিরিয়েন্সটাকেও এখানে ইনক্লুড করতে হবে। এই সবকিছু শেখার পরে স্টুডেন্ট টিচার মানে হচ্ছে পিপল টিচার, যারা যারা কিনা টিচার এডুকেশন ইনস্টিটিউশনে পড়াশোনা করে, তারা যাতে পরবর্তীকালে সেটা স্কুল এডুকেশনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে। তাছাড়া কি করতে হবে, চাইল্ড সেন্টার্ড টিচার প্রিপারেশন করতে হবে, মানে টিচার যে যা পড়াশোনা করবে সেটা যেন শিশু কেন্দ্রিক হয়। তারা যেমন শিশু কেন্দ্রিক ওয়েতে পড়াশোনা করবে, একই সঙ্গে সঙ্গে তারা যখন স্কুল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এই চাইল্ড সেন্টার ব্যাপারটাকে মাথায় রাখবে। তারপরে কি রিফ্লেক্টিভ প্র্যাকটিস, তারা যে প্র্যাকটিসটা করবে, মানে তারা যে পড়াবে স্কুল এডুকেশনের ক্ষেত্রে, সেটা পড়ানোর পরে যেহেতু তারা সেই জিনিসটার উপর রিফ্লেকশন করতে পারে বা তার প্রতিফলন করতে পারে, যে কি পড়ালাম, কতটা ভালো পড়ালাম, কতটা মন্দ পড়ালাম, এই যে ব্যাপারগুলোকে সে যাতে রিফ্লেক্ট করতে পারে, সেই বিষয়টাও কিন্তু ইনক্লুড করতে হবে টিচার এডুকেশন প্রোগ্রামের মধ্যে। এছাড়া দেখো যে সমস্ত জিনিস রেকমেন্ড করেছে সেটা হচ্ছে স্ট্রেংথেনিং স্কুল ইন্টার্নশিপ। স্কুলে যে ইন্টার্নশিপে পিপল টিচাররা যাবে সেটার ক্ষেত্রে কি কি করতে বলেছে দেখো, ক্লাসরুম অবজারভেশন করতে বলেছে, লেসন প্ল্যানিং করতে বলেছে, ক্লাসরুম টিচিং, তারপর হচ্ছে কি স্টুডেন্টদের অ্যাসেসমেন্টের কথা বলেছে, তারপরে কমিউনিটি অ্যাক্টিভিটিস এর কথা বলেছে, এবং কো কারিকুলার প্রোগ্রামে যাতে স্টুডেন্ট টিচাররা অংশগ্রহণ করে সেই বিষয়গুলো দেখার কথা বলেছে। তাছাড়া কি বলবো, যে কারিকুলাম রিফর্ম, মানে কারিকুলামের ক্ষেত্রেও কিন্তু রিফর্ম করতে হবে। গদ্যরা একই রকম কারিকুলাম করলে হবে না, যে জিনিসের সঙ্গে স্কুল টিচিং এর সঙ্গে কোনো মিল নেই, এরকম জিনিসগুলো কিন্তু রাখা যাবে না। তারপরে কি ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন মানে স্টুডেন্টরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে স্কুলে পড়তে, সেই ব্যাপারটা কিন্তু টিচারের মাথায় রাখতে হবে, যে ডাইভার্সিফাইড কালচারের থেকে আসছে, তাহলে সবাইকে একসঙ্গে যাতে পড়ানো যায় সেই ব্যাপারটা কিন্তু পিপল টিচারের মধ্যে টিচার এডুকেশন ইনস্টিটিউশন মানে প্রবেশ করাবে। তারপরে কি এডুকেশন টেকনোলজি যাতে স্টুডেন্ট টিচারদের জ্ঞান থাকে, তাহলে তারা কিন্তু স্কুল টিচিং এর ক্ষেত্রে সেটা প্রয়োগ করতে পারবে। সেই জ্ঞানগুলো কিরকম, যেমন কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ইন্টারনেট রিসোর্সের সম্পর্কে জ্ঞান থাকতে হবে, স্মার্ট ক্লাসরুম কেমন কেমন হয়, কিংবা মাল্টিমিডিয়া কিভাবে ইউজ করতে হয়, এডুকেশন সফটওয়্যার গুলো কি কি, অনলাইন টিচিং প্ল্যাটফর্ম কিরকম ভাবে অর্গানাইজ করা যেতে পারে, বা কিভাবে সেগুলো উপযোগিতা স্টুডেন্টরা বুঝতে পারবে, সেই ব্যাপারগুলো কিন্তু স্টুডেন্ট টিচারের মধ্যে থাকতে হবে। তারপরে কি অ্যাসেসমেন্টের ক্ষেত্রেও কিন্তু রিফর্ম করতে হবে, যেমন প্র্যাকটিক্যাল টিচিং এর ক্ষেত্রে স্টুডেন্ট টিচারদের নাম্বার দিতে হবে। তাছাড়া তারা যদি কোনো পোর্টফোলিও করে কিংবা রিফ্লেক্টিভ কোনো জার্নাল তৈরি করে, রিফ্লেক্টিভ জার্নাল মানে হচ্ছে স্টুডেন্ট টিচার কোনো একটা ক্লাসরুমে পড়ানোর পরে সে দেখলো যে তার কোনগুলো ঠিক আছে, কোনগুলো ভুল আছে, মানে কোন জিনিসগুলো সে ভালো পড়িয়েছে, কোন জিনিসগুলোকে তার ঘাটতি আছে, সেই জিনিস যদি সে লিখে রাখে, সেই ডকুমেন্টটাকে বলা হচ্ছে রিফ্লেক্টিভ জার্নাল। তাহলে রিফ্লেক্টিভ জার্নাল কেমন করছে তার উপর বেস করেও কিন্তু তাকে অ্যাসেসমেন্ট করা হবে। তারপরে কি প্রজেক্ট দেওয়া হবে, তাকে অ্যাসেসমেন্ট দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ানোর সময় তার নাম্বার দেওয়া যেতে পারে বা ইভালুয়েশন করা যেতে পারে। তারপরে কি ক্লাসরুম পার্টিসিপেশন কেমন করছে সেটার উপরও করা যেতে পারে। তাছাড়া ইন্টার্নশিপ পারফরমেন্স তার কেমন, এই সমস্ত কিছু দেখে কিন্তু অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা চালাতে হবে। আগের মতন শুধুমাত্র মুখস্থ করলো আর সেটা লিখে দিল, সেই জিনিসটা করলে হবে না। তারপরে কি প্রফেশনাল এথিক্স বলতে এখানে থাকবে কি ইন্টিগ্রিটি থাকবে, এবং অনেস্টি থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, এবং রেসপেক্ট থাকতে হবে লার্নারদের প্রতি, এবং কমিটমেন্ট থাকতে হবে যে ইকুয়ালিটি যাতে হয় এডুকেশনের ক্ষেত্রে, যাতে সোশ্যাল জাস্টিস স্টুডেন্টরা পায়, এবং ডেমোক্রেটিক ভ্যালু গুলো যাতে স্টুডেন্টদের মধ্যে আসে। এই সমস্ত প্রফেশনাল এথিক্স গুলো কিন্তু স্টুডেন্ট টিচার বা পিপল টিচারের মধ্যে থাকতে হবে। এছাড়া দেখো আরো যে সমস্ত রিফর্ম গুলো এসছে সেটা হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট, যেমন ভিলেজে ভিজিট করলো, তারপর হচ্ছে ধরো কমিউনিটি সার্ভে করলো, লিটারেসি ক্যাম্পেইন করলো, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করলো। এছাড়া প্যারেন্ট মিটিং ব্যবস্থা করলো। এই কমিউনিটি এনগেজমেন্ট গুলো কিন্তু থাকতে হবে। তারপরে কি প্রিপারেশন ফর ডাইভার্স ক্লাসরুম, যেটা একটু আগে বললাম, ডাইভার্স বলতে বিভিন্ন রকমের কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা আসবে, এবং সেই স্টুডেন্টদের যাতে একসঙ্গে পড়াতে পারে সেই প্রিপারেশনটা কিন্তু স্টুডেন্ট টিচারের মধ্যে থাকতে হবে। তারপরে কি রিসার্চ অরিয়েন্টেশন, আর এই যে টিচার এডুকেশন যে ইনস্টিটিউশন গুলো, এগুলো কিন্তু স্টুডেন্ট টিচারকে রিসার্চের সম্পর্কে জ্ঞানটা কিছুটা দেবে। তার কারণ কি তাকে অ্যাকশন রিসার্চ করতে হতে পারে, কিংবা ক্লাসরুমে বিভিন্ন এনকোয়ারি, ডেটা কালেকশন করা, তারপরে ধরো অবজারভেশন করা, তারপরে এডুকেশনাল বিভিন্ন ইনোভেশন করার জন্য রিসার্চের জ্ঞান না থাকলে কিন্তু
পার্টিকুলার টিচার স্কুলে এসে শুধু মুখস্থ বিদ্যাই পড়াবে। তারপরে কি কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, স্টুডেন্ট টিচারকে সবসময় মাথায় রাখতে হবে যে তাকে কন্টিনিউয়াসলি তার নিজের যে প্রফেশনাল ডেভেলপমেন্টটা করতে হবে কিভাবে, ইন সার্ভিস ট্রেনিং এর মাধ্যমে, ওয়ার্কশপের মাধ্যমে, কিংবা সেমিনার কিংবা রিফ্রেশার কোর্সের মাধ্যমে। তারপর কি প্রিপারেশন ফর অফ টিচার এডুকেটর, মানে টিচার এডুকেটর মানে এই সমস্ত যে পিপল এডুকেটর বা পিপল টিচারদের যারা পড়াবে তাদেরও কিন্তু প্রিপারেশন এডুকেশনের দিকে বেশি করে নজর দেবে কে, এই সমস্ত টিচার এডুকেশন ইনস্টিটিউশন গুলো। তাছাড়া কি করবে দেখো, স্ট্রেংথেনিং করবে টিচার এডুকেশন ইনস্টিটিউশন গুলো। কি করে? সেটা ইনোভেশনের মাধ্যমে, রিসার্চের মাধ্যমে, কারিকুলাম ডেভেলপমেন্টের মাধ্যমে, কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে, কিংবা স্কুল কোলাবোরেশনের মাধ্যমে, অথবা প্রফেশনাল এক্সেলেন্সের মাধ্যমে। এবার দেখি যে এই এনসিএফটি প্রধান সুবিধাগুলো কি হলো। প্রধান সুবিধা হচ্ছে দেখো, বেটার টিচার প্রিপারেশন হচ্ছে, তারপর হচ্ছে স্ট্রং হচ্ছে স্কুলের ইন্টার্নশিপ প্রোগ্রাম গুলো, তারপর হচ্ছে ধরো গ্রেটার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে। আগে তো শুধু মুখস্থ করতো, তার সেটাই উগরে দিত, সেরকম করলে এবার হচ্ছে না, এবার কি করতে হচ্ছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা করতে হচ্ছে। তারপরে কি ফোকাস করা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশনের উপর, তারপর প্রফেশনাল এথিক্সটাকে ইমপ্রুভ করার কথা বলা হয়েছে। তারপরে চাইল্ড ফ্রেন্ডলি বিভিন্ন টিচিং মেথড স্টুডেন্ট টিচাররা মানে ক্লাসরুম সিচুয়েশনের ক্ষেত্রে প্রয়োগ করছে। তাছাড়া কি করছে, ক্রিটিক্যাল থিঙ্কিং যাতে স্টুডেন্টরা করতে পারে সেই দিকটা রাখছে। তাছাড়া ইন্টিগ্রেশন করছে বিভিন্ন টেকনোলজি। তাছাড়া এনকারেজ করছে নিজের যে পড়ানো, সেই পড়ানোটা কতটা ভালো হলো বা মন্দ হলো, মানে রিফ্লেক্টিভ টিচিং এর উপর এখানে কিন্তু এনকারেজ করছে। তারপরে কি প্রমোশন করছে লাইফ লং লার্নিং এর ক্ষেত্রে। এবার দেখি যে চ্যালেঞ্জ গুলো কি কি, মানে কেন এই এনসিএফটিটা পুরোপুরি ভাবে বাস্তবায়িত হচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে দেখো, ইনঅ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার, মানে বেশি একটা ইনফ্রাস্ট্রাকচার ভালো নেই, যে পুরো এই যা যা রেকমেন্ডেশন করা হয়েছে সেগুলো কিন্তু ফুলফিল করা যাচ্ছে না। শর্টেজ হচ্ছে কি কোয়ালিফাইড টিচার এডুকেটর, মানে যারা শেখাবে, এই যে পিপল টিচার তৈরি করবে, সেই টিচার এডুকেটরের শর্টেজ কিন্তু হচ্ছে। তাছাড়া কি আছে, উইক স্কুল কলেজের পার্টিসিপেশন, মানে স্কুলের সঙ্গে এই যে টিচার এডুকেশন ইনস্টিটিউশনের যে পার্টনারশিপ যেটা, সেটা কিন্তু অনেকটা উইক হচ্ছে, খারাপ হচ্ছে, মানে একে অপরের সঙ্গে সহযোগিতা ছাড়াই কাজ করছে। তারপরে দেখো লিমিটেড হচ্ছে কি আইসিটি ফ্যাসিলিটিস, মানে টিচার এডুকেশন ইনস্টিটিউশন গুলোতে আইসিটি ফ্যাসিলিটি সেরকম নেই। আর যদি থেকেও থাকে কোনো কোনো ইনস্টিটিউশনে, সেখানে হয়তো কোয়ালিফাইড টিচার এডুকেটর নেই। তারপরে দেখো রেজিস্ট্যান্স হচ্ছে চেঞ্জ, অনেক অনেক টিচার এডুকেশন ইনস্টিটিউশন আছে যেখানে টিচার এডুকেটররা কি চেঞ্জটাকে ভালো চোখে দেখছে না, কিংবা আইসিটির ব্যবহারটাকেও তারা অনেক সময় ভালো চোখে দেখছে না, তারা কি গদ-ধরা নিয়মেই পড়াতে চাইছে। তারপরে দেখো ভ্যারিয়েশন হচ্ছে বিভিন্ন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, মানে স্টেটের ক্ষেত্রে। ধরো একটা স্টেট মেনে নিল, আরেকটা স্টেট মানছে না, এর ফলে কি পুরো ভারতের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হচ্ছে না। তারপরে দেখো লার্জ ক্লাস সাইজেস, মানে যে সমস্ত ইনস্টিটিউশন গুলো হচ্ছে সেখানে কি স্টুডেন্ট টিচারের সঙ্গে টিচার এডুকেটরের রেশিও কিন্তু বেশি হয়ে যাচ্ছে, মানে এডুকেটর থাকছে কম আর পিপল টিচার থাকছে অনেক বেশি, যার ফলে কিন্তু কোয়ালিটি এডুকেশন দেওয়া সম্ভব হচ্ছে না। ইনসাফিসিয়েন্ট ফান্ডিং, মানে হচ্ছে যে সমস্ত ইনস্টিটিউশন গুলো, টিচার এডুকেশন ইনস্টিটিউট গুলো এই কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী কাজ করবে, সেই রকম কিন্তু ফান্ডিং এরা পাচ্ছে না। তাছাড়া কি হচ্ছে, লিমিটেড মনিটরিং কোয়ালিটি, মানে টিচার এডুকেশন ইনস্টিটিউশন গুলোতে এই ধরনের ফ্রেমওয়ার্কটা চলবে এই কথা তো বলা হয়েছে, কিন্তু সেই জিনিসটা সুপারভিশনের অনেক অভাব রয়েছে, যার ফলে কি হচ্ছে, সেই কোয়ালিটিটা মেনটেন হচ্ছে না। এবার দেখবো যে এনসিএফটির ইম্প্যাক্টটা ইন্ডিয়ান এডুকেশনের ক্ষেত্রে কি। এটা দেখো রিভাইজ করছে কি বিএড এবং ডিএলএড এর যে কারিকুলাম, সেটা রিভাইজ করতে সাহায্য করছে। কিসের আলোকে, সেটা হচ্ছে এনসিএফটির যে ফ্রেমওয়ার্কে যেটা বলা হয়েছে তার আলোকে কিন্তু নতুন করে কারিকুলামটা দেখা হচ্ছে। তারপরে কি ইনক্রিজ করছে কি এমফাসিস বাড়াচ্ছে কোথায়, ইন্টার্নশিপের ক্ষেত্রে। তারপরে হচ্ছে রিফ্লেক্টিভ টিচিং এর ক্ষেত্রেও কিন্তু প্রমোট করছে, ইনক্লুসিভ এডুকেশনকেও এনকারেজ করছে, প্রফেশনাল স্ট্যান্ডার্ডটাকে আরো ইমপ্রুভ করার কথা বলেছে, যেরকম ইন্ডিয়ান এডুকেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে। তারপরে দেখো এই যে এনসিএফটিটা ইনফ্লুয়েন্স করেছে পরবর্তী যে সমস্ত রিফর্ম হয়েছে টিচার এডুকেশন রেগুলেশনের ক্ষেত্রে। এছাড়া এনইপি 2020 এর ক্ষেত্রেও কিন্তু এটা অনেকটা বেশি প্রভাব ফেলেছে।
এবার দেখবো যে এর রেলিভেন্সটা বা প্রাসঙ্গিকতাটা এখনকার কনটেক্সটে কতটা জরুরি। দেখো, এটা হচ্ছে এর মাধ্যমে কিন্তু কম্পিটেন্সি বেসড এডুকেশনটা এসছে। তারপর ডিজিটাল লার্নিং এর ক্ষেত্রে কিন্তু এর অবদান রয়েছে। ইনক্লুসিভ এডুকেশন, ক্লাসরুম, তারপরে কি এক্সপেরিয়েন্সিয়াল মানে এক্সপেরিমেন্টের মাধ্যমে যে পড়াশোনা, সেটার প্রতি জোর দেওয়া হচ্ছে। তারপরে কি ক্রিটিক্যাল থিঙ্কিংটা করতে স্টুডেন্ট, টিচার কিংবা স্টুডেন্টরা করতে পারছে। তারপর এনভায়রনমেন্টাল এডুকেশনের উপর জোর দেওয়া হচ্ছে। প্রফেশনাল এথিক্সটা যাতে স্টুডেন্ট টিচার মেনটেন করে সেই দিকে নজর দেওয়া হচ্ছে। মানে এর উপর বেস করে কিন্তু এগুলো হচ্ছে। তারপরে কন্টিনিউয়াস যে প্রফেশনাল ডেভেলপমেন্ট হয়, মানে প্রত্যেকটা টিচার স্কুলে ঢুকে গেল মানে পড়াশোনা শেষ হয়ে গেল, এটা কিন্তু না। সবসময় যাতে তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট হয় সেই দিকে কিন্তু এই এনসিএফটি এর মত অনুযায়ী কিন্তু বেশি করে নজর দেওয়া হচ্ছে। তারপরে কি টিচার অটোনমি, মানে টিচারের স্বয়ংক্রিয়তা, মানে হচ্ছে টিচার যাতে নিজেই পুরো এনভায়রনমেন্টটাকে চালাতে পারে, মানে মাল্টি কালচারাল এনভায়রনমেন্টটাকে ঠিকঠাক করে চালাতে পারে, সেই জিনিসটাও কিন্তু এই এনসিএফটি ঠিক করে দিচ্ছে। তারপরে কি রিফ্লেক্টিভ প্র্যাকটিস হচ্ছে, মানে টিচার যেটা পড়াচ্ছে তারপরে সে নিজেই নিজের কাজের রিফ্লেকশন দেখছে, মানে ঠিকঠাক করে দেখছে যে কোন জিনিস জায়গাটা ভুল আছে, কোন জায়গাটা ঠিক আছে, কিভাবে ঠিক করা যেতে পারে, কিভাবে অ্যাকশন রিসার্চ করা যেতে পারে কিনা। এই ব্যাপারগুলো কিন্তু একজন পিপল টিচার এই এনসিএফটি কে ফলো করেই কিন্তু করছে। তাহলে আজকে আমরা জানলাম যে এনসিএফটি 2009 কি এবং এটা কেন হয়েছিল, এর মেম্বার কারা ছিল, কারা এর ড্রাফট তৈরি করেছিল, তারপরে ধরো তার অবজেক্টিভ কি ছিল, তারপরে টিচার এডুকেশনের ক্ষেত্রে কি কি রেকমেন্ডেশন এটা করেছে, এর অ্যাডভান্টেজ গুলো কি কি, এর বাস্তবায়নের জন্য কি কি চ্যালেঞ্জ সামনে এসে পড়ছে, তারপরে এর রেলিভেন্সটা আজকালকার এডুকেশনের ক্ষেত্রে কতটা, এই সব কিছু।